তাহলে আমাদের আবার একটা নতুন বীজগণিতের টেকনিক শিখতে হবে। ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছো তো 3 নম্বর অঙ্কটা। এবারে 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা যদি আমরা বুঝতে চাই, করতে চাই, সেটার কিন্তু ফান্ডা একটু অন্যরকম। এইটা দেখতে একটুখানি সিম্পলিফিকেশন মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বীজগণিতের একটা মূল মানে নিয়মের উপর দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তোমরা যোগ ভাগ প্রক্রিয়ার নাম হয়তো অনেকে শুনে থাকবে। যোগ ভাগ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যদি আমরা জানি তাহলে এই সরলটা খুব সহজে করতে পারবো। ঠিক আছে, তো সেটা কেমন সেটা আমি যদি বলি, ধরো তোমার যদি এমন থাকে এক্স বাই ওয়াই সমান, ধরো লেখা আছে 2/5। ঠিক আছে, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, এক্স যোগ ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান, খেয়াল করে দেখো এইখানে কিভাবে লিখেছি, উপরেরটার সঙ্গে নিচেরটা একবার যোগ করেছি, আবার উপরেরটার সঙ্গে নিচেরটা একবার কি করেছি, বিয়োগ করেছি। তো এপাশে আমি যা করেছি ওপাশে আমার তাই করতে হবে, তাহলে উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ করতে হবে, আবার উপরেরটার সঙ্গে নিচেরটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। বোঝাতে পারলাম? এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এবার তুমি যদি অন্য কিছু ভাবতে, যে তুমি যদি বলতে যে না আমি নিচেরটা যোগ করবো উপরেরটা বিয়োগ করব, তাহলেও এখানেও তাই করতে হতো। ঠিক আছে, কিন্তু তুমি এপাশে যা করবে এপাশেও তাই করতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। এই যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমেও আমরা এই মানে এই যে সিম্পলিফিকেশনটা আছে সেটা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। এটা হচ্ছে মূল ফান্ডা যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এবারে এইখানে যেটা দিয়েছে স্ট্রাকচারটা সেটা দেখো ভালোভাবে কেমন আছে। এরম দেয়া আছে √1 প্লাস √3/2 প্লাস √1 মাইনাস √3/2 বাই এখানে কত আছে, √1 প্লাস √3/2 মাইনাস √1 মাইনাস √3/2। এইরকম স্ট্রাকচারটা দেওয়া আছে। তো সবার আগে দেখো এইটাকে যদি আমরা যোগ করি, ঠিক আছে, তাহলে কি হবে, তো এটাকে যদি যোগ করি তাহলে 1 প্লাস √3/2 হবে। তো লসাগু করলে কত হবে, 2 হবে, নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ, তাহলে এটা কত হবে, 2 প্লাস √3। ঠিক আছে, আর যদি আমরা এই স্ট্রাকচারটাকে বিয়োগ করি তাহলে কত পাবো, 1 মাইনাস √3/2 যদি আমরা বিয়োগ করি তাহলে এটা হবে 2 মাইনাস √3। এটা সবাই বুঝতে পেরেছে আশা করি। তাহলে আমরা যে স্ট্রাকচারটা পাবো এটাকে করলে, ঠিক আছে, সেটা হচ্ছে এমন 2 প্লাস √3/2, এটার গোটাটার উপরে রুট দেওয়া আছে, আবার এইখানে হচ্ছে 2 মাইনাস √3 এইটার বাই 2। ঠিক আছে, গোটাটার উপরে 2 দেওয়া আছে। এইখানেও দেখো 2 প্লাস √3/2, আর এইখানেও 2 মাইনাস √3/2। ঠিক আছে, এইবার দেখো এই যে 2 গুলো তলায় তলায় আছে, এই 2 গুলোর সঙ্গে দেখো কেউ কোনো যোগ বিয়োগ কোনো সম্পর্কে নেই, তাহলে এই 2 গুলো আমরা খুব সহজে কি করতে পারি, কমন নিয়ে কেটে দিতে পারি। ঠিক আছে, তো এটাকে যদি আমরা কমন নিয়ে কেটে দিই তাহলে এরকম হবে, এটা দেখো মানে এটা যেহেতু রুটের ভিতরে আছে তার মানে 1/√2 কমন চলে যাবে, গেলে এখানে শুধু কত পড়ে থাকবে, 2 প্লাস √3। আর কিছু থাকবে না, 2টা চলে যাবে, আর এখানে কত থাকবে, 2 মাইনাস √3। এইখানেও এই যে 1 যদি √2 আমরা কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকবে, 2 প্লাস √3 মাইনাস এটা 2 মাইনাস √3। এই স্ট্রাকচার কেটে যাবে। তাহলে আমাদের যেটুখানি ছিল স্ট্রাকচার সেটুখানি থেকে দেখো এইটুখানি স্ট্রাকচার শুধু পড়ে আছে, এইটুখানি হিসাব করতে হবে। ঠিক আছে, এবারে আমরা এটাকে যোগ ভাগ প্রক্রিয়ায় নিয়ে যাব। ঠিক আছে, এটাকে যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়ায় নিয়ে যাই তাহলে দেখো কেমন হবে। দেখো এমন ছিল, এইটা প্লাস 2 মাইনাস √3, আর এইখানে আছে এইটা যেটুকু পড়ে আছে সেইটুকানি।
এবার এইটার মান জানতে চেয়েছে না, এটার মান কত, মানে এইটার মান জানতে চেয়েছে, আমি ধরে নিলাম এইটার মান এ, এ ঠিক আছে, এরকম ধরে নিলাম এ এক্স যাও একটা ধরে নাও। এবার দেখো এইখানে যে স্ট্রাকচারটা আছে দেখো খেয়াল করে দেখো, এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার সেম, আবার এই স্ট্রাকচার সেম, মাঝখানে কি আছে প্লাস আর এর মাঝখানে কি আছে মাইনাস। তো এই রকম যদি স্ট্রাকচার থাকে যেখানে এই উপরের প্রথম দুখানা সেম, শেষের দুখানা সেম, একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, এটাকে আমরা কি করে দিতে পারি যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া করলে আমি বলেছিলাম যে তলায় যেটা আছে, মানে আমরা এরকম লিখতে পারি উপরেরটা যোগ নিচেরটার তলায় তো কিছু নেই, মানে কি আছে এক আছে, আর উপরেরটা বিয়োগ নিচেরটা। যখন এপারে এইভাবে যোগ ভাগ প্রক্রিয়া করব, এপারের এইটা শুধু এই রকম স্ট্রাকচারে পড়ে থাকবে, এই রকম। ঠিক আছে, শুধু এইটুখানি স্ট্রাকচারে পড়ে থাকবে। ঠিক আছে, মানে এই প্লাস, উপরে হচ্ছে প্লাসটা পড়ে থাকবে আর নিচে হচ্ছে মাইনাসটা পড়ে থাকবে যদি যোগ ভাগ প্রক্রিয়া করি। ঠিক আছে, আবার দেখো এটাকে যদি আবার দুজনকে কি করি যোগ ভাগ প্রক্রিয়া করি, তাহলে আবার স্ট্রাকচারটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে? কার যদি সমস্যা থাকে বলো। তো এইটুখানি, হ্যাঁ এটা এ বাই এর তলায় কিছু নেই মানে ওয়ান আছে, আমি ধরে নিতে পারি, তাহলে এটা কি হবে এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান। তো এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? কারোর কোনো ডাউট থাকলে বলে ফেলো। ঠিক আছে, এবারে দেখো আমি যদি এই যে তলায় রুট আছে, ঠিক আছে, এই দেখো তলায় রুট আছে, তো এই যে তলায় রুট আছে এই রুটটাকে যদি আমি তুলতে চাই, তুলে ফেলতে চাই, ঠিক আছে, তাহলে এটা পেপারটা মুছে দিই। তাহলে এখানে পড়ে থাকলো এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান, আর এইখানে যেটা স্ট্রাকচারটা পড়ে থাকলো সেটা হচ্ছে এইটা। এবারে এই এই যে স্ট্রাকচারটা আছে খেয়াল করে দেখো, এই যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, এইখানে আমি যদি তলায় রুট টু মাইনাস রুট থ্রি এইটা আছে, ঠিক আছে, আমি কি করলাম এর পাশে একটা এইরকম স্ট্রাকচার আনলাম। ঠিক আছে, কেরম স্ট্রাকচার আনলাম টু প্লাস রুট থ্রি। ঠিক আছে, এবারে নিচে আনলাম বলে আমাকে ওপরেও সেম স্ট্রাকচার আনতে হবে। ঠিক আছে, কেমন স্ট্রাকচার আনতে হবে সেম স্ট্রাকচার, ওপরে তো এরকম ছিলই, আমি কি আনলাম এইটা আনলাম। এটা কেন নিলাম, নিচে এইটা নিয়েছি তাই উপরে এইটা নিলাম। ঠিক আছে, এবার তুমি বলবে কেন নিয়েছেন, এই করণীটাকে যাতে আরো সহজ করা যায়। ঠিক আছে, সহজ করা যায়। এবারে দেখো এতে করে কিভাবে সহজ হয়ে যাবে, তাহলে এইখানে দেখো দুটো সেম জিনিস দুজন রুটের মধ্যে আছে, তো সেম জিনিস যদি রুট থাকে, যেমন ধরো রুট পাঁচ আর রুট পাঁচ, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো শুধু পাঁচ। একই রকম ভাবে এইখানে দেখো এই স্ট্রাকচারটা দুটো স্ট্রাকচার রুটের মধ্যে আছে সেম স্ট্রাকচার, তার মানে এটাকে শুধু কি লিখতে পারি টু প্লাস রুট থ্রি। ঠিক আছে, এবারে তলার এই যে স্ট্রাকচারটা আছে দেখো, এইখানে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি টু মাইনাস রুট থ্রি আর টু প্লাস রুট থ্রি। কেন লিখতে পারি, কারণ দুজনেই দেখো রুটের মধ্যে আছে। ঠিক আছে, তো এই যদি হয় তাহলে এটাকে একটা স্ট্রাকচার ফেলতে পারি, স্ট্রাকচারটা কি এ মাইনাস বি এ প্লাস বি। অনেকটা এমন দেখতে না, দেখো প্রথমটা সেম আছে, দ্বিতীয়টা সেম আছে। তো এই যে ফর্মুলাটা এটা কোথা থেকে এসছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরম থেকে এসছে, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি দুই স্কোয়ার মাইনাস রুট তিনের স্কোয়ার। ঠিক আছে, তো এটা হিসাব করলে কত হবে, উপরে হবে টু প্লাস রুট তিন আর তলায় হবে দুই স্কোয়ার মানে চার আর রুট তিন স্কোয়ার মানে কত তিন। ঠিক আছে, তো চার থেকে যদি তিন বাদ দিই তাহলে আমাকে আলটিমেটলি পড়ে থাকছে কত টু প্লাস রুট তিন বাই এক। ঠিক আছে, তার মানে আমি যেটুখানি ক্যালকুলেশন এখনো পর্যন্ত করলাম সেখানে আমার যেটা জিস্ট দাঁড়ালো সেটা হচ্ছে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান সমান
2+√3/1 এইটুখানি এলো। সবাই বুঝতে পেরেছে এই পর্যন্ত? কারো কোনো সমস্যা নেই? এবারে আমি কি করব, এটাকে আবার যোগভাগ প্রক্রিয়া করব। ঠিক আছে, আবার যদি যোগভাগ প্রক্রিয়া করি, এখানে দেখো প্রথমটা সেম, দ্বিতীয়টা সেম, একটা প্লাস একটা মাইনাস। এটাকে যদি যোগভাগ প্রক্রিয়া করি, এটাকে এইভাবে লিখতে পারি a/1। তাহলে এটাকে কিভাবে লিখবো, উপরেরটা যোগ নিচেরটা আর উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে এখানে কি হবে, এখানে হবে দেখো 3+√3, আর এখানে হবে, এখানে বিয়োগ করলে কত হবে, 1+√3, এরকম হবে। ঠিক আছে, 3+√3 আর 1+√3। ঠিক আছে, এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা এই এর মান পেয়ে গেছি, এর মান এইটা। ঠিক আছে, এবারে এটাকে যদি আমি সহজ করে লিখি, আরো একটু সহজ করে লিখি, তাহলে কিভাবে লিখবো, এ সমান আমি কি পাচ্ছি, এই যে 3+√3, আর তলায় কি পাচ্ছি, তলায় পাচ্ছি 1+√3। এবারে দেখো আমি যদি মনে করি এই যে 3 থেকে এই √3 কমন নেবো। ঠিক আছে, দুজনের কাছ থেকে কি কমন নেবো, √3 কমন নেবো। তাহলে প্রথম জনের কাছে কত পড়ে থাকবে, √3, দ্বিতীয় জনের কাছে কিচ্ছু পড়ে থাকবে না, মানে 1, আর তলায় কত পড়ে থাকবে, 1+√3। তাহলে এই স্ট্রাকচার সেম হওয়ার জন্য এই দুটো কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে কত পড়ে থাকবে তলায়, শুধু √3। তাহলে এর মান √3, মানে এই গোটা উত্তরটা কত হবে, এই গোটা উত্তরটা কত হবে, √3। তাহলে এইটার মান, যেটা উত্তর জানতে চাইছিল, সেটা কত হবে, √3। তো সবাই বুঝতে পেরেছো? একটু কমপ্লিকেটেড অঙ্ক, কিন্তু কিছু করার নেই, আমি জাস্ট একটা স্যাম্পল রূপে এই সরলগুলো করালাম। হ্যাঁ, এগুলো বীজগণিতের স্কিল, এটা বীজগণিতের স্কিল যদি না থাকে এই অঙ্কগুলো করা যাবে না। ঠিক আছে, আমি ভেঙে ভেঙে করাচ্ছি বলে লেন্দি প্রসেস মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি লেন্দি প্রসেস নয়। তোমাকে মানে যোগভাগ প্রক্রিয়ার স্কিলটা জানতে হবে। যোগভাগ প্রক্রিয়া যদি স্কিলটা তুমি জানো, তাহলে তুমি এটা আরো সহজে করতে পারবে। ঠিক আছে, মানে এতগুলো স্টেপ তোমাকে করতে হবে না, তুমি মুখে ক্যালকুলেশন করতে পারবে। ঠিক আছে, মানে আমি যেরকম প্রত্যেকটা স্টেপ করলাম, প্রত্যেকটা স্টেপ করার দরকার নেই, পরীক্ষার সময় খুব সহজেই তুমি সেকেন্ড স্টেপ বা থার্ড স্টেপ বা ফোর্থ স্টেপে চলে আসতে পারবে, এইটুখানি বলার। কিন্তু যোগভাগ প্রক্রিয়া না জানলে এটা করা যাবে না। ঠিক আছে, এটা বীজগণিতের ফর্মুলা, বীজগণিতের স্ট্রাকচার, সেই অনুযায়ী এই অঙ্কটা আছে। ঠিক আছে, আচ্ছা, আমরা কিছু সরল করলাম, সিম্পলিফিকেশন করলাম, যেগুলো বীজগণিতের ফর্মুলা লাগিয়ে করতে হবে, এবং আগের বারে যে প্রশ্ন এসেছিল সেগুলো অনেকটা সেই রকম। এবার আমরা কিছু ইজি অঙ্কেতে চলে যাই। ঠিক আছে, তো সেই অঙ্ক দেখো, ফার্স্ট অঙ্ক আছে, একটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে 75% দুধ ছিল। ঠিক আছে, একটা পাত্রে, আমরা পাটিগণিতে চলে এলাম, বলছে দুধ আর জলের মিশ্রণে 75% দুধ ছিল। তো মিল্ক আছে আর ওয়াটার আছে, তো 75% দুধ ছিল। তাহলে যে 75% যদি আমি ভেঙে নিই, তাহলে কি হবে, 75/100। তো 25 3 75, 25 4 100। তো গোটা মিশ্রণ যদি 4 ভাগ হয়, তার 3 ভাগ কি আছে, দুধ আছে। 3 ভাগ হচ্ছে দুধ, তো মিল্ক হচ্ছে 3 ভাগ। তাহলে 4 ভাগের যদি 3 ভাগ দুধ হয়, তাহলে জল ক ভাগ থাকবে, জল থাকবে 1 ভাগ। এটা সবাই বুঝতে পেরেছো না বুঝতে পারোনি, এইটুখানি বলো। বলেছে 75% দুধ ছিল, 75% দুধ মানে 75 কাটাকুটি করলে 25 3 75, 25 4 100, অর্থাৎ গোটা মিশ্রণটা যদি 4 ভাগ হয়, তার 3 ভাগ দুধ। তো 3 ভাগ যদি দুধ হয়, তার মানে 1 ভাগ জল আছে। ঠিক আছে, সহজ ব্যাপার। এবার বলছে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালে 50% দুধ থাকে। ঠিক আছে, 10 লিটার মিশ্রণ আমরা তুলে নেব, নিয়ে সমপরিমাণ জল ঢালবো, তাহলে 50% দুধ থাকবে। তো সেকেন্ড কন্ডিশনে বলছে 50% দুধ থাকে। কাটাকুটি করলে এটা কত হবে, 1/2। মানে টোটাল যদি 2 ভাগ মিশ্রণ থাকে, তার 1 ভাগ দুধ। ঠিক আছে, 1 ভাগ দুধ, তাহলে জল কত ভাগ, 1 ভাগ। তাহলে 3 ভাগ দুধ 1 ভাগ জল, 3:1। সেকেন্ড কন্ডিশনে কি এলো, 1 ভাগ দুধ আর 1 ভাগ জল, 1:1। ঠিক আছে, এবারে তোমার জানতে চেয়েছে যে এটা কেন হবে। ঠিক আছে, এটা কেন হবে, কারণ 10 লিটার মিশ্রণ আমরা তুলে নিয়েছি, 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে আমরা কি করেছি, সমপরিমাণ জল ঢেলেছি, সেই জন্য এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে
জল নতুন করে মিশিয়েছি, দুধ তো নতুন করে মেশাইনি, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা দেখো যত লিটার মিশ্রণ এখানে তুলে নিয়েছি ঠিক তত পরিমাণ ঢেলে দিয়েছি, সম পরিমাণ জল ঢেলে দিয়েছি, মানে কি সেই পরিমাণই জল আমরা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ টোটাল পরিমাণ কি হবে, চেঞ্জ হবে না। এখানে টোটাল এটা ক ভাগ আছে দেখো, 4 ভাগ। এখানে এটা টোটাল ক ভাগ আছে দেখো, 2 ভাগ। তাহলে এটাকে আমরা একটুখানি মডিফাই করে নিই। এটা 3 আর 1 আছে, টোটাল 4 ভাগ। এটাকে আমরা কি করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করলে এটা কি হয়ে গেল, 2 ভাগ 2 ভাগ হয়ে গেল। তার মানে টোটাল এখন ক ভাগ আছে দেখো, 4 ভাগ। এটাও যেমন 4 ভাগ, এটাও 4 ভাগ। কেন সমান করলাম, কারণ 10 লিটার মিশ্রণ তুলে নিয়েছি, আবার 10 লিটার ঢেলেছি, তার মানে মোট পরিমাণ সমান থাকবে। তো এটা হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার। তাহলে দেখো মিল্ক এখানে দেখো 3 ভাগ থেকে 2 ভাগ হয়ে গেছে। মিল্ক তাহলে ক ভাগ কমে গেছে, 1 ভাগ কমে গেছে, ঠিক আছে। মিল্ক 1 ভাগ কমে গেছে। তো এই 1 ভাগ কমে গেছে মিল্ক কেন, 10 লিটার মিশ্রণ আমরা তুলে নিয়েছি, 10 লিটার মিশ্রণ তুলে নিয়েছি বলেই মিল্ক হচ্ছে 1 ভাগ কমে গেছে, ঠিক আছে। তো আমি তাহলে বলতে পারি যে 10 লিটার, এই যে এই যে 1 ভাগ দুধ, ঠিক আছে, এই যে 1 ভাগ দুধ মিল্ক, মিল্ক যে 1 ভাগ সেটা কতটা মিশ্রণে থাকে, কতটা মিক্সচারে এই 1 ভাগ দুধ থাকে, 10 লিটার। 10 লিটার যদি মিশ্রণ হয় তাতে 1 ভাগ দুধ থাকে, ঠিক আছে। তো প্রথমে পাত্রে কত ভাগ দুধ ছিল, 3 ভাগ দুধ ছিল। তো 3 ভাগ দুধ তাহলে কত লিটার মিশ্রণে থাকবে, 1 ভাগ দুধ যদি 10 লিটার মিশ্রণে থাকে তাহলে 3 ভাগ দুধ 30 লিটার মিশ্রণে থাকবে। এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? 1 ভাগ দুধ যদি 10 লিটার মিশ্রণে থাকে, 3 ভাগ দুধ 30 লিটার মিশ্রণে থাকবে, ঠিক আছে। তো প্রথমে পাত্রে কত ছিল, 30 লিটার মিশ্রণ ছিল। এই যে মিশ্রণটা প্রথমে ছিল এটা কত ছিল, 30 লিটার, ঠিক আছে। কিন্তু তোমার তা জানতে চাইনি, তোমার জানতে চাইছি প্রথমে পাত্রে কত লিটার দুধ ছিল, ঠিক আছে। টোটাল তাহলে মিশ্রণ ছিল 30 লিটার, তার মধ্যে দুধ ছিল 3 ভাগ, ঠিক আছে। তাহলে টোটাল দুধ কত ছিল, প্রথমে দুধ প্রথমে কত ছিল, তাহলে দুধের পরিমাণ ছিল 30 গুণ, এটা টোটাল ক ভাগ হলো দেখো, টোটাল এলো 4 ভাগ, 4 ভাগের 3 ভাগ, ঠিক আছে। তো আমরা যদি এটা হিসাব করি, 2 দিয়ে এটা কেটে যাবে, তাহলে এটা কত হবে 15, তাহলে 15 3 কত হবে 45, 45/2, অর্থাৎ 22.5 লিটার দুধ প্রথমে ছিল। এইটা হবে উত্তর। তাহলে দেখো তোমাদের এখন সমস্ত টেকনিক মনে হচ্ছে যে একটু লেন্দি প্রসেস হচ্ছে বা কিছু একটা শর্টকাট এক লাইনের কোনো ফর্মুলা হলে অঙ্কগুলো করা যেত, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত অঙ্ক সমস্ত অঙ্কে যদি একটা করে ফর্মুলা মুখস্থ করো তাহলে মানে মনে রাখা খুব সমস্যা, ঠিক আছে। এবারে তোমরা যদি চাও শুধু ফর্মুলা, একটা ফর্মুলা বসিয়ে দেবেন তাতে অঙ্ক হবে, তাহলে সেরকমও করে দেওয়া যাবে, সেটা হলে আমাদের এত বোঝাতে হবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে কনসেপচুয়াল অঙ্ক। তো যখন আমরা মিশ্রণের অঙ্ক করব এরকম কনসেপ্ট ইউজ করে আরো যদি 2-5টা করে করি তাহলে এই কনসেপ্ট হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আবার আমি এটা রিপিট করছি প্রথমে, যে এটা কি বলেছিল, এখানে বলেছিল যে 75% প্রথমে হচ্ছে দুধ আছে। তো 75% কাটাকুটি করলে তাহলে কত হলো, 3/4। তো টোটাল হচ্ছে 4 ভাগে 3 ভাগ দুধ আছে, 4 ভাগে যদি 3 ভাগ দুধ থাকে তাহলে জল আছে 1 ভাগ। আর সেকেন্ড কন্ডিশনে বলেছিল 50% দুধ থাকে, তাহলে মানে কাটাকুটি করলে 1/2, অর্থাৎ 1 ভাগ দুধ 1 ভাগ জল, ঠিক আছে। তাহলে এখানে টোটাল ক ভাগ ছিল, টোটাল হচ্ছে 4 ভাগ, এখানে টোটাল 2 ভাগ। আমি কি করলাম, 2 গুণ করে দিলাম, ঠিক আছে। 2 গুণ করে দিলে এটা কি হয়ে গেল, 2 ভাগ 2 ভাগ হয়ে গেল, অর্থাৎ 2 ভাগ দুধ আর 2 ভাগ জল, ঠিক আছে। তাহলে দুধ এখানে দেখো 3 থেকে কমে কত এলো, 3 থেকে কমে কত এলো, 2 এলো। তার মানে 1 ভাগ দুধ এখানে কমে গেছে। এই যে 1 ভাগ দুধ কেন কমে গেছে, এই 10 লিটার মিশ্রণ তুলে নেওয়ার জন্য। তো 1 ভাগ দুধ তাহলে থাকে কত লিটার মিশ্রণে, 10 লিটার মিশ্রণে। তাহলে 3 ভাগ দুধ যেটা প্রথমে ছিল সেটা তাহলে কত লিটার মিশ্রণে ছিল, সেটা হচ্ছে 30 লিটার মিশ্রণে ছিল। তার মানে বুঝলাম প্রথমে মিশ্রণটা ছিল, এই মিশ্রণটা ছিল 30 লিটারের মিশ্রণ। এবার ইতেও জানতে চেয়েছে কত লিটার দুধ ছিল। তো দুধ কত থাকবে, টোটাল মিশ্রণ 30 লিটার, তার হচ্ছে 4 ভাগে 3 ভাগ দুধ, 4 ভাগে 3 ভাগ। তো কাটাকুটি করলে কত এলো, 22.5 লিটার। তার প্রথমে ছিল 22.5 লিটার দুধ। তো সবাই বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলো। ওকে,
আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এগুলো দেখো, এগুলো একটা একটা ক্লাসে তো সমস্ত ডাউট এইভাবে ক্লিয়ার হবে না, মানে আমরা যদি আরো ক্লাস করার সুযোগ পাই তাহলে এই যে কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হবে, সেখানে আরো কিছু অঙ্ক আমরা এরকম ভাবে করলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো ফর্মুলা ছাড়া অঙ্ক, ফর্মুলা ছাড়া কিভাবে শর্টে করা যায় সেইভাবে অঙ্কগুলো করা আর কি। ঠিক আছে, ফর্মুলা ধরে তো একটা ফর্মুলা বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা অঙ্কের জন্য তাহলে একটা করে ফর্মুলা মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো আমি ফর্মুলা ছাড়া অঙ্ক করাতে ভালোবাসি, সেভাবেই করাবো আর কি। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক দেখো কেমন আছে। বলেছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। ঠিক আছে, তো 10% মানে আগে ভেঙে নাও, 10% মানে কত, 10/100। তো কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হবে, 1/10। তো আয়ের 10 ভাগ সঞ্চয় করেন, মানে টোটাল যদি 10 টাকা যদি আয় হয় তার, 10 টাকা যদি আয় হয় তার, তাহলে সঞ্চয় কত হবে, সঞ্চয় হবে 1। এ পর্যন্ত মনে হয় সবাই বুঝতে পেরেছ। টোটাল আয়ের 10% সঞ্চয় করেন মানে আয় যদি 10 টাকা হয়, 1 টাকা সঞ্চয়। এবার বলছে তার আয় 12.5% বৃদ্ধি পেলে যদি তার সঞ্চয় একই থাকে, তাহলে আয় এবার কি বলছে, বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, কিন্তু সঞ্চয়টা কি বলছে, সঞ্চয় একই থাকছে। তাহলে ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো সেকেন্ড কন্ডিশন বলছে 12.5%, 12.5%। এটাকে ভেঙে নাও, এটাকে যদি ভাঙি এটাকে লিখতে পারি 12.1/2%। 12.5কে এইভাবে লেখা যায় 12.5 আর 12.1/2। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো, এটা পাবো হচ্ছে 25/2 আর তলায় কত, 100। ঠিক আছে, তো কাটাকুটি যদি করি তাহলে এখানে কত আসবে, দেখ 1/8। তার মানে আয় দেখো বলছে যদি আয় আগে 8 টাকা থাকে তাহলে 1 টাকা কি হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে। ঠিক আছে, আয় বলেছে 12.5% বৃদ্ধি পাবে। আয় 12.5% বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে আয় যদি আগে 8 টাকা থাকে, 1 টাকা বাড়বে। ঠিক আছে, কিন্তু আয় তো আগে এখানে আমরা কত দেখেছি, 10 টাকা আছে। ঠিক আছে, এখানে আয় কত টাকা আছে, 8 টাকা আছে। তো আয়টা কি করতে হবে, সেম করতে হবে। ঠিক আছে, আয়টা কি করতে হবে, সেম করতে হবে। এটা একটা কি, বৃদ্ধি, এটা হচ্ছে আয়। আয় 12.5% বৃদ্ধি পাবে মানে আগে যদি 8 টাকা আয় থাকে, 1 টাকা বাড়বে। কিন্তু আয় তো এখানে দেখছি 10 টাকা, আবার এখানে দেখছি কত টাকা, 8 টাকা। তাহলে আয় তো সেম নেই, সেম করতে হবে। কি করে সেম করব, 10 আর 8-এর কি করব আমরা, লসাগু করব। লসাগু, লসাগু, তাহলে 8 আর 10-এর লসাগু যদি করি তাহলে কত হবে, 40। ঠিক আছে, তো এটাকে কি করব, এই 40 করার চেষ্টা করব। এটাকে যদি 40 করার চেষ্টা করি তাহলে এটার সঙ্গে 4 গুণ করব আর এটার সঙ্গেও 4 গুণ করব। আবার যদি এটাকে 40 করার চেষ্টা করি তাহলে এটার সঙ্গে কি করব, এটার সঙ্গে কি করব, 5 গুণ করব আর এটার সঙ্গে কি করব, 5 গুণ করব। তাহলে দেখো এখানে 8 5-এ 40 হয়ে গেল আয়, এখানে 10 4-এ 40 হয়ে গেল আয়। তাহলে এবার আমরা যা যা পেয়েছি সেটার একটু সামারি করে নিই। ঠিক আছে, আমরা প্রথমেই দেখলাম আয়, তারপরে দেখলাম সঞ্চয়, আর একটা ঘর লিখলাম ব্যয়। তাহলে আয় প্রথমে ক টাকা ছিল, 10 4-এ কত, 10 আর 4 গুণ করলে কত, 40 টাকা। সঞ্চয় কত হয়েছিল, 4 আর 1 গুণ করলে কত, 4 টাকা। তো 40 টাকা আয়, 4 টাকা সঞ্চয়, তাহলে ব্যয় কত টাকা হবে, ব্যয় তাহলে 36 টাকা হবে। সেকেন্ড কন্ডিশনে দেখো বলেছে আয় সেই কত, 40 টাকা। এবার বলছে আয় 40 টাকা থেকে কি হচ্ছে, বাড়বে। ঠিক আছে, আয় 40 টাকা থেকে কত বাড়বে, 5 বাড়বে। ঠিক আছে, তো 40 টাকা থেকে যদি 5 বাড়ে তাহলে আয় কত হয়ে যাবে, আয় হয়ে যাবে 45 হয়ে যাবে, আয় 45। ঠিক আছে, কিন্তু বলছে সঞ্চয় একই থাকবে। সঞ্চয় একই থাকবে মানে সঞ্চয় তাহলে কি হবে, সেই 4 টাকায় থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো 45 টাকা কি হলো, আয়। ঠিক আছে, কিন্তু সঞ্চয় সেই 4 টাকা, সঞ্চয় আর বাড়ছে না, সঞ্চয় একই থাকছে, মানে সঞ্চয় 4 টাকা করছে। তাহলে খেয়াল করে দেখো যে 4 টাকা যদি সঞ্চয় হয় তাহলে এখানে ব্যয় তাহলে কত হবে, ব্যয় হবে 41 টাকা। 45 টাকা আয়, নতুন আয় হচ্ছে 45 টাকা, কিন্তু সঞ্চয় কত, সঞ্চয় সেই 4 টাকা। তাহলে ব্যয় কত হবে, 41 টাকা। তাহলে ব্যয় আগের চেয়ে বেড়েছে, কত টাকা বেড়েছে ব্যয়, 5 টাকা বেড়েছে। 36 থেকে 5 বাড়ালে তবে 41 হবে। এবার প্রশ্নে তোমার বলেছে কত শতাংশ বেড়েছে, তো এটাকে কি করতে হবে, শতাংশে প্রকাশ করতে হবে। যদি শতাংশে প্রকাশ করতে চাই তাহলে উপরে 5 দেবো, তলায় কি দেবো, 36 × 100। ঠিক আছে,
এবার এটাকে কাটাকুটি করবো, 4 দিয়ে যদি কাটি 4 9 কত 36 আর 4 25 100। তো 25 5 কত 125, 125কে কি হবে 9 দিয়ে ভাগ করতে হবে। 125কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে দেখো কত হবে, 125কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 9 একে 9, বিয়োগ করলে 3 35, ঠিক আছে। তো 9 3 কত 27, এখানে কত হবে 8 পয়েন্ট খাওয়ালে 0, আর 9 8 কত 72, আবার 8 আবার 0, 9 8 72, এইভাবে হতে থাকবে, অর্থাৎ 0.88 এরকম হতে থাকবে, অর্থাৎ 13.89। আসন্ন মানে যদি করি 13.89। তো 13.89% কি হবে, উত্তর হবে 13.89% উত্তর হবে এই প্রশ্নে। সবাই কনসেপ্ট বুঝতে পেরেছ? তো এই অঙ্কগুলো যেগুলো আমরা আলোচনা করছি এগুলো একটু কিন্তু হাই লেভেলের অঙ্ক, ঠিক আছে, মানে অস্বীকার করে লাভ নেই, এগুলো খুব সহজ অঙ্ক না, একটু হাই লেভেলের অঙ্ক। তো এই অঙ্কগুলো যদি আমরা করতে চাই এবং নির্দিষ্ট সময়ের মধ্যে করতে চাই, আমাকে নির্দিষ্ট কিছু টেকনিক জানতে হবে। নির্দিষ্ট টেকনিক কিছু না জানলে আমরা এই অঙ্কগুলো করতে পারবো না, কোনো মতেই করতে পারবো না। তো এটা হচ্ছে এইভাবে আমরা শর্টে এই অঙ্কটা করতে পারি, ঠিক আছে। আরও যদি আমরা একটু সামারি করে নিই, যে প্রথমে 10% সঞ্চয় ছিল, 10% মানে 1/10, তার মানে আয় যদি 10 টাকা হয় সঞ্চয় 1 টাকা। সেকেন্ড কন্ডিশনে বলেছে 12.5% আয় কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো 12.5কে শতাংশে ভেঙে নিলে 1/8 হচ্ছে। তো আগে যদি 8 হয় 1 টাকা বাড়বে। তো এখানে দেখলাম প্রথমে আয় 8 টাকা, এখানে দেখলাম আয় 4 টাকা 10 টাকা, তাহলে এটাকে সেম করলাম, লসাগু করে সেম করলাম। লসাগু কত হলো 40, এটাকে 40 করতে চাইলাম, তাহলে এর সঙ্গে 4 গুণ করলাম, তাহলে এর সঙ্গে 4 গুণ করতে হবে। এটাকেও 40 করতে চাইলাম, তাহলে এর সঙ্গে 5 গুণ করব, আর এর সঙ্গে 5 গুণ করব। তাহলে নতুন করে আগে আয় কত ছিল 40 টাকা, সঞ্চয় কত ছিল 4 একে 4 টাকা, তাহলে ব্যয় কত ছিল 36 টাকা। সেকেন্ড কন্ডিশনে দেখো আয় কত হলো, আয় হচ্ছে 40 টাকা, এবং এখানে 5 একে 5 হচ্ছে বেড়েছে, তার মানে আয় এখন কত 45 টাকা। সঞ্চয় কিন্তু বলেছে সেম থাকবে, সঞ্চয় যদি সেম থাকে তাহলে সঞ্চয় সেই 4 টাকাই হবে। তাহলে ব্যয় তাহলে কত টাকা হবে, ব্যয় হবে 41 টাকা, 45 থেকে 4 বাদ দিলে 41 টাকা। তাহলে ব্যয় দেখো ক্লিয়ার কাট বেড়েছে, ব্যয় কত হচ্ছে 36 থেকে 41, তার মানে 5 বেড়েছে। এবার প্রশ্ন বলেছে কত শতাংশ ব্যয় বেড়েছে, তার মানে উপরে 5, নিচে যত ছিল, নিচে পুরানো আয়টা মানে 36, এটাকে 100 দিয়ে গুণ। তো কাটাকুটি যদি করি আমরা উত্তর পাবো 13.888, মানে 13.89% ব্যয় বাড়বে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এগুলো দেখো, এগুলো আমরা সময় পেলে এই কনসেপ্টগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হবে, ঠিক আছে। মানে একটা এতে তো ওইভাবে সব ক্লিয়ার হবে না, তো আরো সময় পেলে আরো যদি তোমরা ক্লাস করো আমার, তাহলে এই কনসেপ্টগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হবে, ঠিক আছে। এগুলো একটু হাই লেভেলের অঙ্ক, ঠিক আছে। তো এবার দেখো 7 অঙ্কটা যেটা দিয়েছে, এটা খুবই সহজ একটা অঙ্ক। বলেছে একটি বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য 12.5% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। তো এরকম যদি দেয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে, তোমরা দুভাবে অঙ্কটা করতে পারো, দুটো টেকনিক আছে, ঠিক আছে। একটা হচ্ছে তোমরা হচ্ছে 12.5%, এটা হচ্ছে ভেঙে নিতে পারো। 12.5% যদি ভাঙি তাহলে 12.1/2% হবে, তার মানে 25/2 ইন্টু 100, এইটা হবে। তো কাটাকুটি করলে কত হবে 1/8। তো বাহুর মান 1/8 এই হারে বাড়ছে, ঠিক আছে। তো বাহুর মান যদি আমরা লিখি, প্রথম কন্ডিশনে কত, সেকেন্ড কন্ডিশনে কত। তো প্রথমে যদি বাহু যদি 8 থাকে তাহলে বাড়ছে কত 1, একটা কত হচ্ছে বৃদ্ধি, একটা যদি বৃদ্ধি হয় তাহলে এখন কত হবে, এখন হবে 9, ঠিক আছে। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, এই যে ক্ষেত্রফলটা, মানে ক্ষেত্রফল আমরা কি বার করি, ক্ষেত্রফল কিভাবে বার করি, আমরা হচ্ছে বাহু স্কোয়ার ধরে বার করি। বাহু স্কোয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এই বাহুটা আরেকবার নিতে হবে, তাহলে আরেকবার এখানে কত হবে 9। এবার হচ্ছে এই দুটোর গুণ করতে হবে, এই দুটোর গুণ করতে হবে, তাহলে 8 8 এটা কত হবে 64, আর এটা 9 লং কত হবে 81। তাহলে দেখো ক্ষেত্রফল আগে ছিল 64, এখন হচ্ছে 81, তাহলে ক্ষেত্রফল ক্লিয়ার কাট বেড়েছে। তো ক্লিয়ার কাট যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে এখানে কত বেড়েছে, দেখো 64, এখানে কত হবে 7 6, এখানে দেখবে 17 বেড়েছে, ঠিক আছে। এবার যদি বলে কত শতাংশ বেড়েছে,
তাহলে উপরে 17 হবে, নিচে হবে 64 ইন্টু 100। ঠিক আছে, এটাকে যদি কাটি আমরা 4 দিয়ে কাটি, তাহলে এটা হবে 16 হবে, আর এটা কত হবে 25। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 16 ইন্টু 25 আর তলায় হচ্ছে 16, তাহলে উত্তর আসবে দেখবে 26.56। ঠিক আছে, তাহলে এত শতাংশ উত্তর হবে। এটা ফার্স্ট টেকনিক। সেকেন্ড টেকনিক আমরা সিম্পল এটাকে a প্লাস বি প্লাস এবি বাই 100 এই ফর্মুলায় ফেলে দিতে পারি। তো প্রথমে কত বেড়েছে দেখো 12.5, তাহলে 12.5, সেকেন্ড কন্ডিশনেও 12.5, 12.5, এটা 12.5 গুণ 12.5 আর তলায় কত 100। ঠিক আছে, তো এই দুটো হিসাব করলে 12.5 আর 12.5 এখানে আসবে দেখবে 25। ঠিক আছে, এইখানে যদি এই পয়েন্টগুলো তুলে দিই তাহলে কি হবে 12, 125, 125, তলায় কত 100, এটা দশমিকের জন্য একটা 1, এখানে তলায় দুটো 10 আসবে। তো কাটাকুটি যদি করি, ঠিক আছে, এখানে কাটাকুটি করলে 25 দিয়ে কাটতে পারো, 25 5-এ 125 আর 25 4-এ কত 100। ঠিক আছে, 25 5-এ 125 আর 25 4-এ 100। আর 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে 4 3-এ 12, 4 1-এ 4। ঠিক আছে, 125কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 3-এ 12, 5, 4 1-এ 4, 1 পয়েন্ট খালি 0, 4 2-গুণে 8, 0, 4 5-এ 20। তাহলে এখানে আসবে 31.25। 31.25 এর সঙ্গে এই 5টা কি হবে গুণ হবে। ঠিক আছে, গুণ হলে এখানে দেখো কত আসবে, এটা হবে 5 5-এ 25, 25-এর 5 হাতে 2, 5 2 10 দিয়ে 12, 12 2 হাতে 1, 5 1-এ 6 আর 5 3-এ 15। এবারে এখানে তলায় কি আসবে, তলায় হচ্ছে এই 10 10 100 ছিল, আবার দশমিকের পরে দুটো ঘর আছে মানে দুটো শূন্য আসবে। ঠিক আছে, মানে 4টে ঘর সরবে। তো 4টে ঘর সরলে এইখানে হবে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি এলো 25 প্লাস 1.56, তার মানে 26.56। ঠিক আছে, এপার থেকেও আসবে, এখান থেকেও আসবে 26.56। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট অঙ্ক, যে অঙ্কটা আছে সেটা দেখো সবাই। বলেছে কোন স্থানে যেতে একটি নৌকা স্রোতের অনুকূলে 12 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 15 ঘন্টা সময় লাগে। যদি স্থির জলে নৌকার বেগ প্রতি ঘন্টায় 36 কিমি হয় এবং স্থানটির দূরত্ব, তাহলে স্থানটির দূরত্ব কত কিমি? ঠিক আছে, তো এখানে অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগের কথা বলে দিয়েছে। ঠিক আছে, অনুকূলে যখন একটা নৌকা যায় তখন নৌকার গতিবেগ, ঠিক আছে, আর স্রোতের গতিবেগ কি হবে যোগ হয়। নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ কি হয় যোগ হয়, কখন একটা নৌকা যখন অনুকূলে যায়। প্রতিকূলে যখন একটা নৌকা যায় সেক্ষেত্রে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ কি হয় বিয়োগ হয়। ঠিক আছে, কারণ প্রতিকূলে যখন একটা নৌকা যায় তখন তার গতিবেগ কি হয় হ্রাস পায়, কমে যায়, স্রোতের বিরুদ্ধে যায় বলে তার নৌকার গতিবেগ কি হয় কমে যায়। আর অনুকূলে গেলে স্রোত সাহায্য করে, সেই জন্য নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ কি হয় যোগ হয়। ঠিক আছে, এবারে তোমার বলেছে এখানে যে স্রোতের অনুকূলে 12 ঘন্টা, স্রোতের প্রতিকূলে 15 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, কিন্তু দূরত্ব দেখো একই। ঠিক আছে, দূরত্ব কিন্তু কোনো কিছু বলেনি, দূরত্বের কথা কিছু বলেনি, দূরত্ব কিন্তু একই, দুটো ক্ষেত্রে একই। অনুকূলে যতটা দূরত্ব যাবে প্রতিকূলেও ততটা দূরত্ব যাবে। তো সবচেয়ে ভালো আমরা 12 আর 15 যদি একটা লসাগু করে নিই। তো 12 আর 15 যদি লসাগু আমরা করি তাহলে সেটা কত হবে, সেটা দেখো 60 হবে। তো আমরা দূরত্ব কত ধরে নেব, দূরত্ব আমরা ধরে নেব, দূরত্ব হচ্ছে 60 কিমি। 60 কিমি এটা হচ্ছে দূরত্ব। তো স্রোতের অনুকূলে 12 ঘন্টায় দেখো এই পথটা চলে গিয়েছে, কত কিমি গিয়েছে 60 কিমি। তাহলে স্রোতের অনুকূলে আমরা এইটার গতিবেগ বার করতে পারবো।
অনুকূলে এটার গতিবেগ কত, অনুকূলে যদি এটার গতিবেগ বার করতে চাই 60কে আমরা কি করব 12 দিয়ে ভাগ করব, এই যে 12 দিয়ে ভাগ করব, তো 12 5 60, তাহলে কি হবে 5 কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে আমরা যদি এটার গতিবেগ বার করতে চাই তাহলে কত হবে 60/15, তো কাটাকুটি করলে কত হবে 4 হবে, অর্থাৎ 4 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে গতিবেগ কত 5 কিমি পার ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে গতিবেগ কত 4 কিমি পার ঘন্টা। এবার তোমার জানতে চেয়েছে যে এই কতটা দূরত্ব যায়, ঠিক আছে। তো অনুকূলের গতিবেগ মানে কি, অনুকূলের গতিবেগ মানে কি নৌকা প্লাস স্রোতের গতিবেগ, আর প্রতিকূলের গতিবেগ মানে কি নৌকা মাইনাস স্রোতের গতিবেগ। তো অনুকূলের মান কত বলে দিয়েছে 5, আর প্রতিকূলের মান কত বলেছে 4। দেখো প্লাস স্রোত আর মাইনাস স্রোত কি যাবে কেটে যাবে, ঠিক আছে। তার মানে নৌকার গতিবেগ কত হবে, নৌকার গতিবেগ হবে এখানে দেখো 5 আর 4 কি হবে যোগ হবে 9, আর যেহেতু এখানে নৌকা দুটো হবে, দেখো দুটো আছে, এইখানে একটা নৌকা এইখানে একটা, সব মিলে কটা নৌকা, দুটো নৌকা, সেই দুইটা এখানে ভাগ হবে, তো নৌকার গতিবেগ কত হবে 9/2। এখন প্রশ্ন হচ্ছে নৌকার গতিবেগ আমরা কত পাচ্ছি 9/2, প্রশ্নে সেটার মান কত বলেছে 36, তো 9 এর মান কত হচ্ছে 36, 9 এর মান যদি 36 হয় তাহলে 1 এর মান কত, 1 এর মান হবে 36 গুণ এটা উল্টে পাল্টে যাবে, তাহলে 2/9। আর তোমার হচ্ছে দূরত্বটা জানতে চাইছে মানে 60 এর মান কত, 1 এর মান যদি এত হয় তাহলে 60 এর মান কত, তাহলে 2/9 ইন্টু 60, তো 9 দিয়ে এটা কাটাকুটি করলে কত হবে 9 4 7, তাহলে কত হবে 4 2 8, 8 ইন্টু 60, অর্থাৎ 480 কিমি, 480 কিমি। এইটা হবে ফাইনাল উত্তর, কতটা দূরত্ব যেতে হবে। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? এইগুলো দেখো, এগুলো সব অঙ্কই কিন্তু একটু লেভেলের অঙ্ক, মানে একদম পাতি অঙ্ক না, মানে একদম সহজ অঙ্ক না। এবারে যেভাবে কম্পিটিশনটা বাড়ছে, প্রচুর স্টুডেন্ট তো এখন, তো আমরা একটু হাই লেভেলের অঙ্ক প্র্যাকটিস না করলে হবে না, মানে চাকরিটা পাবো না আর কি। তো সেই জন্য একটু হাই লেভেলের অঙ্ক প্র্যাকটিস করতে হয়। আমরা যেহেতু প্রথম দিন অঙ্ক করছি এবং সমস্ত চ্যাপ্টারের অঙ্ক করছি, এখানে তোমাদের আমি জানি অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। স্ক্রিনটা বড় করতে হবে হচ্ছে, তাই তো? মানে তোমরা প্রশ্ন পড়তে পারছো না, এটাই সমস্যা তো? মানে কি? হ্যাঁ না, স্ক্রিনটা দেখো, তোমরা তোমরা আঙুল দিয়ে স্ক্রিনটা একটু বড় করো, দেখো আঙুল দিয়ে যেভাবে স্ক্রিনটা বড় করে সেভাবে করো। আচ্ছা তোমাদের দেখো যেখানে ক্লাস করছো, আমি আমি কি বলছি দেখো, তোমাদের এরকম একটা চিহ্ন আছে না, এরকম একটা চিহ্ন আছে না, যেখানে ক্লাস করছে দেখো মোবাইলে বা যাতে ক্লাস তো করছো, এরকম একটা চিহ্ন আছে দেখো, আছে, ওইটাতে ক্লিক করো, এইটাতে ক্লিক করো, করলে দেখো গোটা স্ক্রিনটা শুধু আসবে, অন্য কোনো পার্টিসিপেন্ট মানে কারা কারা ক্লাস করছে তাদের দেখতে হবে না, শুধু স্ক্রিনটা আসবে। এবার যখন স্ক্রিনটা আসবে, স্ক্রিনটার উপরে তুমি আঙুল চাপো, দেখো বড় হচ্ছে, বুঝেছো? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ ওইভাবে একটু দেখে নাও, ঠিক আছে? ওকে ওকে ওকে, তো ওইভাবে জুম করে নিয়ে একটু দেখতে হবে। আর প্রশ্নগুলো নিয়ে তোমরা একটুখানি ডাউট করবে না, এই জন্য ডাউট করবে না, প্রশ্নগুলো গ্রুপে সব পেয়ে যাবে, ঠিক আছে, যে প্রশ্নগুলো হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো 9 অঙ্কটা একটা গড়ের অঙ্ক আছে। 9 অঙ্কটা দিয়েছে একটা লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জন এবং সপ্তাহের অন্য দিনগুলিতে গড়ে 240 জন লোক আসে। 30 দিনের একটি মাস যেটি রবিবার দিয়ে শুরু, সেই মাসে প্রতিদিন গড়ে কতজন এসেছিল, ঠিক আছে। আমি জানি তোমরা গড় কিভাবে করবে, তোমাদের অ্যাপ্রোচ আমি জানি, কিন্তু আমি অন্যভাবে করছি অঙ্কটাকে। তাহলে এইখানে যেটা বলেছে রবিবার, সেখানে গড়ে কতজন করে আসে 510 জন করে।
আর অন্য যে দিনগুলো আছে অন্য দিনগুলোতে আসে কতজন করে 240 জন করে। ঠিক আছে, এবার বলেছে একটা 30 দিনের মাস, এটা তো 500 কতজন, 510 জন, সরি এটা হচ্ছে 510 জন। বলছে 30 দিনের একটা মাস আসে, সেটা হচ্ছে রবিবার দিয়ে শুরু। তাহলে খেয়াল করে দেখো, যদি রবিবার দিয়ে শুরু হয় তাহলে একটা সপ্তাহ শনিবার দিয়ে শেষ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। মানে কদিন, 7 দিন। তো এই রকম যদি আমরা 4টে সপ্তাহ অতিবাহিত করি, চারটে সপ্তাহ, ঠিক আছে, এরকম 4টে সপ্তাহ যদি যায় তার মানে আমার 28 দিন হয়ে যাবে। এবং সেই 28 দিন হয়ে যখন যাবে তখন 28তম দিন কি বার হবে, শনিবার। ঠিক আছে, তাহলে আর কদিন পড়ে থাকবে, আর দুদিন। সেই দুদিনের একদিন কি হবে, সোমবার, একদিন হবে রবিবার আর একদিন হবে সোমবার। তার মানে সোজা কথা, রবিবার দিয়ে যেহেতু শুরু হচ্ছে, ঠিক আছে, যে দিন ধরে, এটা মনে রাখো, যে দিন ধরে কোনো মাস শুরু হয়, ঠিক আছে, এটা তো 30 দিনের মাস, যে দিন ধরে কোনো মাস শুরু হয় সেই মাসে সেই দিনটা 5 বার থাকবেই থাকবে, এটা নিয়ম। ঠিক আছে, তুমি যে কোনো মাস হিসাব করে দেখো, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসটা ছাড়া, ফেব্রুয়ারি মাস তো 28 দিনে শেষ হয়ে যায়, ফেব্রুয়ারি মাসটা ছাড়া অন্য 30 বা 31 দিনের কোনো একটা মাস তুমি হিসাব করে দেখো, যে দিন দিয়ে কোনো মাস শুরু হয় সেই মাসে সেই দিনটা 5 বার থাকে। ঠিক আছে, তো এখানে রবিবার দিয়ে শুরু হয়েছে মানে এই 30 দিনের মাসে রবিবার কবার থাকবে, রবিবার থাকবে 5 বার। আর অন্য যে দিনগুলো থাকবে, অন্য দিন কবার থাকবে, অন্য দিন থাকবে 25টা অন্য দিন থাকবে, মানে টোটাল হচ্ছে 30 দিনের মাস। এ পর্যন্ত সবাই আশা করি বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। এবারে এখানে যেটা বলেছে যে এই যে 510 জন করে যেটা রবিবার করে হচ্ছে, ঠিক আছে, 510 জন করে এরকম কবার হবে, 5 বার। আর 240 জন করে যে অন্য দিনগুলো আছে সেটা মানে কবার এরকম হবে, 25 বার। এবার বলছে যে গড়ে কতজন এসেছিল প্রত্যেক দিন। ঠিক আছে, তো তোমাদের যেটা অ্যাপ্রোচ আমি জানি, তোমরা যেটা করবে সাধারণভাবে সবাই করবে, এইটার সঙ্গে এটা গুণ করবে, 240-এর সঙ্গে 25 গুণ করবে, তারপরে এই দুটো টোটাল যোগ করবে, করে 30 দিয়ে ভাগ করবে, করলে গড় পেয়ে যাবে। এই অ্যাপ্রোচটা আমি করি না, গড়ের অঙ্ক এইভাবে আমি করাই না, কারণ এটা সময় বেশি লাগে। ঠিক আছে, আমি কিভাবে করছি দেখো, আমি মনে করলাম সব দিন 240 জন করে এসছে, 240 জন করে সব দিন এসছে। ঠিক আছে, তাহলে 240 জন করে যদি সব দিন আসে তাহলে গড় কত হবে, 240 হবে। কিন্তু 5 দিন 240-এর থেকে বেশি এসছে, এই 5 দিন 240-এর থেকে কত করে বেশি এসছে, তো 510 মাইনাস 240, তো এটা যদি আমরা হিসাব করি তাহলে কত হবে, এখানে দেখো 4-এর পর থেকে 1 করা হয় 7, 2 1 3, 270। এই যে 270 করে বেশি এলো, এটা কবার হবে দেখো, 5 বার হবে, তাই না? তাহলে মোট কত বেশি হবে, মোট মানে কত লোক সংখ্যা বেশি হবে না, 270 গুণ 5। ঠিক আছে, এই যে মোটটা বেশি হলো, এইটা আবার এই 30 দিনের মধ্যে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। টোটাল 30 দিন, তো এই 30 দিনের মধ্যে কি হয়ে যাবে, ভাগ। তো কাটাকুটি যদি করি, 3 9 27, 9 5 কত, 45। তাহলে এই 45টা কি হবে, বৃদ্ধি হবে, অর্থাৎ 240 প্লাস 45, তো ফাইনাল আনসার কত হবে, 285, গড় হবে 285। এই নিয়মে যদি গড়ের আমরা অঙ্ক করি তাহলে দেখব যে গড়ের অঙ্কগুলো মুখে হয়ে যাচ্ছে, পেন লাগছে না। ঠিক আছে, আর এই পুরানো মেথডে করলে গড়ের সব অঙ্ক সময় বেশি লাগবে। ঠিক আছে, তো আমার কাছে যদি তোমরা আরো ক্লাস করার সুযোগ পাও, গড়টাকে তোমাদের এমনভাবে শেখাবো যাতে পেন না লাগে, কোনো ফর্মুলাও লাগবে না। মানে সবাই এরকম ভাবে, মানে কম্পিটিটিভ ম্যাথ মানেই হয়তো কোনো একটা ফর্মুলা জানতে হবে, ফর্মুলা জানলেই অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবে, একদমই তা না। ঠিক আছে, তো ফর্মুলা ছাড়া কিভাবে তাড়াতাড়ি অঙ্ক করা যায় সেটা মানে আমি সেইভাবে করাই আর কি। ঠিক আছে, তো এইটা গড়ের এই কনসেপ্টটা যদি আমরা আরো ভালোভাবে জানি, ক্লাস করার সুযোগ পাই, আমি এই কনসেপ্টটা আরো ভালোভাবে শিখিয়ে দেবো যাতে সময় কম লাগে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো দিয়েছে যে
কোনো টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। দ্বিতীয় বছরে 132 টাকা, দ্বিতীয় বছর আর 2 বছর একই নয়, প্রথম কথা, ঠিক আছে। দ্বিতীয় বছর মানে পার্টিকুলার সেকেন্ড বছর, ঠিক আছে, মানে সেকেন্ড, ইংরেজিতে যেটা বলে সেকেন্ড ইয়ার, ঠিক আছে, সেকেন্ড ইয়ার 132 টাকা সুদ পাওয়া যায়, সুদ পাওয়া যায়। আসল কত? 132 টাকা সেকেন্ড ইয়ারে 132 টাকা সুদ পাওয়া যায়, তাহলে আসল কত এটা জানতে চাইছি। এটা একটা খুব ভালো অঙ্ক। কম্পাউন্ড ইন্টারেস্টের আমরা যাবতীয় অঙ্ক কিছু বেসিক ট্রিক্সে করবো, কোনো ফর্মুলায় যাব না, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্টের এরকম ফর্মুলা অনেকে শেখায়, ঠিক আছে, আয়ের ফর্মুলা শেখায়, এরকম ভি দিয়ে 1+r/100 এইভাবে ফর্মুলা অনেকে দিয়ে করায়, কিন্তু আমি এই কোনো ফর্মুলায় যাব না, ফর্মুলা ব্যবহারই করব না, ঠিক আছে। ফর্মুলা ছাড়া অঙ্ক হবে। তো কিভাবে হবে দেখো, সেকেন্ড ইয়ার বলেছে, তো 2 বছরের ক্ষেত্রে, যদি 2 বছরের ক্ষেত্রে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করি, আমরা অনুপাত এইভাবে ধরে নিই 2:1। এটা হচ্ছে প্রথম পর্যায়ের সুদ, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের সুদ। প্রথম পর্যায়ের সুদ দ্বিতীয় পর্যায়ের সুদ কি আমি পরে আসছি। আর যদি 1 বছরের হিসাব করি, অনলি 1 বছর, তাহলে কি আসবে? শুধু 1, ঠিক আছে। তো 2 বছরের সুদ থেকে যদি 1 বছরের সুদ পাওয়া যায়, 1 বছরের সুদের অনুপাত কি হবে? 1:0। 2 বছরের সুদের অনুপাত কি? 2:1। 1 বছরের সুদের অনুপাত হচ্ছে 1:0, ঠিক আছে। কি এত কিছু এই মুহূর্তে মানে শেখার দরকার নেই, শুধু এইভাবে ভাবো। তাহলে এখানে দেখো, যদি শুধু বলে সেকেন্ড ইয়ারের সুদ কত, তার মানে 2 বছরের সুদ থেকে 1 বছরের সুদ কি করতে হবে? বাদ দিতে হবে। 2 বছরের সুদ থেকে যদি 1 বছরের সুদ আমরা বাদ দিই, তাহলে আমরা কি পাবো? এখানে 1 পাবো আর এখানে 1 পাবো, মানে বিয়োগ করতে হবে। তার মানে সেকেন্ড ইয়ারের সুদের অনুপাত হচ্ছে 2:1, সরি 1:1। সেকেন্ড ইয়ারের সুদের অনুপাত 1:1, এইটুখানি আমরা বার করে নিলাম। এবার দেখো আমরা কত সহজে এটা করে ফেলতে পারি। আমার এখানে জানতে চেয়েছে যে আসল কত, ঠিক আছে। তো আমি ধরে নিলাম আসল হচ্ছে 100 টাকা, আসল হলো 100 টাকা। তাহলে এই যে সুদ বার করেছি 1:1, এই যে প্রথম পর্যায়ের সুদ অর্থাৎ প্রথম ওয়ানটা, এটার মান কত হবে? এই যে আসলের সঙ্গে যখন সুদের হার অর্থাৎ 10% গুণ করব, 10% গুণ করব, 10% গুণ করব, তাহলে কি হবে? 10 টাকা পাবো। এটা হচ্ছে প্রথম পর্যায়ের সুদ, ঠিক আছে। আবার এই 10 টাকার সঙ্গে যদি আবার 10% গুণ করি, তাহলে এই যে সুদটা পাবো অর্থাৎ 1 টাকা সুদ পাবো, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের সুদ। তো প্রথম পর্যায়ের সুদ আমরা পাবো 10 টাকা, সেকেন্ড পর্যায়ের সুদ আমরা কি পাবো? 1 টাকা। তাহলে টোটাল সুদ কত হবে? টোটাল সুদ হবে 11 টাকা, ঠিক আছে। টোটাল সুদ হবে 11 টাকা। তো এই 11 টাকা সুদের মান প্রশ্নেই বলা আছে কত? 132। 11 মান যদি 132 হয়, তাহলে 1 এর মান কত হবে? 132/11। তো কাটাকুটি যদি করি, দেখো কত হবে? 11 একে 11 আর বিয়োগ করলে 12, সরি 11 হবে, ঠিক আছে। 11 একে 11, 22, 11 দুগুণে 22, বিয়োগ করলে ভাগ করলে কত হবে? এটা হবে 12 হবে। তো 1 এর মান কত হলো? 12। তো আমরা আসল কত ধরেছিলাম? 100। তাহলে 100 এর মান কত হবে? 100 এর মান হবে 100 গুণ 12, অর্থাৎ 1200 টাকা। 1200 টাকা হবে আসল। তো অনেকের এই মানে নিয়ম, বিশেষ করে 2:1, 1:0 এইগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু এটা এইভাবে মনে রাখো যে যদি 2 বছরের সুদ বার করতে বলে 2 ইয়ার্স, তাহলে অনুপাত এইভাবে ধরতে হয় 2:1। যদি 3 বছরের আমরা এরকম বার করি, তাহলে অনুপাত হচ্ছে 3:1। যদি 4 বছরের এইভাবে বার করতে হয়, তাহলে অনুপাত হচ্ছে 4:6:4:1। 5 বছরের অত বেশি জানতে হবে না, মানে অত বেশি আসে না, 2, 3, 4 পর্যন্ত জানলেই এনাফ, ঠিক আছে। সিজিএল বা আরো হায়ার লেভেলে যেগুলো সেন্ট্রাল লেভেলের পরীক্ষা থাকে, সেখানে কোনো সময় 5 বছরের দেয়, ঠিক আছে। তোমাদের স্টেট লেভেল হয়তো এতটা হাই আসে না, 3 পর্যন্ত ম্যাক্সিমাম, বা খুব কঠিন প্রশ্ন করলে 4 ধরতে পারো, ঠিক আছে। এই অনুপাতগুলো যদি মনে রাখি, কম্পাউন্ড ইন্টারেস্টের সমস্ত অঙ্ক হয়ে যাবে, কিচ্ছু আটকাবে না। তো সবাই বুঝতে পেরেছো? কারো কোনো বোঝার অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলতে পারো। নেক্সট হচ্ছে
আমরা যে 11 অঙ্কে চলে যাই। 11 দাগের অঙ্কে কি বলেছে দেখো, এ এর গতিবেগ বি এর গতিবেগের দ্বিগুণ, বি এর গতিবেগ সি এর গতিবেগের 3 গুণ। তো এ এর গতিবেগ বি এর গতিবেগের দ্বিগুণ, তার মানে এ এর হচ্ছে বেশি, এর বেশি বি এর কম। আবার বি এর গতিবেগ সি এর গতিবেগ 3 গুণ, তার মানে বি এর বেশি সি এর কম। এবার বলেছে সি কোনো স্থান 1 ঘন্টা 54 মিনিটে গেলে ওই একই দূরত্ব কত সময় অতিক্রম করবে। এ কত সময় অতিক্রম করবে, সি তো 1 ঘন্টা 54 মিনিটে যাবে, এ কত সময় যাবে। তো এখানে দেখো সবচেয়ে কম গতিবেগ কার, এ সির, আর সবচেয়ে বেশি কার, এর। এই ধরনের অঙ্কগুলো সবচেয়ে কম যার তার ধরে নেবে। তো আমি গতিবেগ ধরে নিচ্ছি, গতিবেগ ধরে নিচ্ছি, গতিবেগ সি বি আর এ। তো সির গতিবেগ আমি ধরে নিলাম 1। তো সি বলেছে এখানে দেখো বি এর গতিবেগ সি এর গতিবেগের কি হবে, 3 গুণ হবে। তো সির যদি গতিবেগ 1 হয় তাহলে বি এর গতিবেগ কি হবে, 3 গুণ হবে, তার মানে 3 হবে। আবার এর গতিবেগ বলেছে বি এর গতিবেগের দ্বিগুণ, তার মানে এর গতিবেগ তাহলে কত হবে, 6 হবে। ঠিক আছে, তো এর গতিবেগ তাহলে 6 হলো। এটা হলো গতিবেগের কথা। এবার যদি আমরা সময় বার করতে চাই, তো এটা হচ্ছে রিভার্স হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/1, এটা কত হবে 1/3, আর এটা কত হবে 1/6। কেন এরকম হলো, কারণ গতিবেগ আর সময় হচ্ছে ব্যস্ত সম্পর্ক। গতিবেগ বাড়লে সময় কমে, সময় কমলে গতিবেগ বাড়ে। ঠিক আছে, তো ব্যস্ত সম্পর্ক বলে এগুলোকে এইভাবে লিখতে হয়, 1:1/3:1/6। তো এটাকে যদি আমরা হিসাব করি, মানে ছোট করে নিই, তাহলে দেখো 1, 3 আর 6 কি করব আমরা, লসাগু করব। 1, 3, 6 লসাগু করলে লসাগু কত হবে, লসাগু হবে 6। তার মানে প্রথমটার সঙ্গে 6 গুণ, দ্বিতীয়টার সঙ্গেও 6 গুণ, তৃতীয়টার সঙ্গেও 6 গুণ। 6 6 কেটে যাবে, এখানে 3 দুগুণে 6। তো 6:2:1, এইটা হবে অনুপাত। কিসের অনুপাত, সময়ের অনুপাত। এখন সি এর কত সময় লেগেছে দেখো, সি এর সময় লেগেছে 1 ঘন্টা 54 মিনিট। সি এর সময় লেগেছে 1 ঘন্টা 54 মিনিট। ঠিক আছে, সি এর যদি 1 ঘন্টা 54 মিনিট সময় লাগে, তার মানে কত সময় লেগেছে, 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, আর তার সঙ্গে 54 মিনিট কি হবে, যোগ হবে। তো যোগ হলে এখানে কত হবে, 114 মিনিট। তো সি এর 114 মিনিট সময় লেগেছে। এখানে সি ক ভাগ পাচ্ছি, 6 ভাগ। তো 6 এর মান কত, 114। তাহলে 1 এর মান কত হবে, 114/6। তো কাটাকুটি করলে কত হবে, 19। 19 6 114। তো আমার জানতে চেয়েছি এর হচ্ছে কত সময় লেগেছে, এর আমি কত পেয়েছিলাম, 1 ভাগ। তো 1 ভাগের মান তাহলে কত হবে, 19। তার মানে এর কত সময় লেগেছিল, 19 মিনিট সময় লেগেছিল। বোঝা গেছে, এইভাবে আমরা এই অঙ্কটা সহজে করতে পারবো। তাহলে এর কত সময় লাগে এই অঙ্কটা, পথটা যেতে, 19 মিনিট উত্তর হবে। সবাই বুঝতে পেরেছো? নেক্সট যে অঙ্কটা আছে সেটা একটু কঠিন অঙ্ক আছে, মানে একই লেভেলের অঙ্ক, একটু কঠিন অঙ্ক আছে। বলছে একজন ব্যক্তি খাঁটি দুধ 10% লাভে বিক্রি করেন, আবার তিনি যদি দুধে জল মিশিয়ে বিক্রি করেন তার সব মিলে 20% লাভ। জল মিশ্রিত দুধের কত শতাংশ জল থাকবে, এরকম বলেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, একটা ব্যক্তি যখন খাঁটি দুধ বিক্রি করেন, তাহলে সে যে পরিমাণ টাকা পায়, লোকের কাছ থেকে একটা টাকা পাবে, তো সেটা যা হয়, সে যখন জল মিশিয়ে দুধ বিক্রি করে লোকের কাছ থেকে একই টাকা পায়, টাকার পরিমাণ চেঞ্জ হয় না, অর্থাৎ বিক্রয় মূল্য কি থাকে, একই থাকে। কারণ যে ক্রেতা সে খাঁটি দুধ ভেবেই তাকে টাকাটা দেয়, তাই যখন সে খাঁটি দুধ বিক্রি করছে তখনও বিক্রয় মূল্য যা, মানে ক্রেতা তাকে যে দেবে, সে যখন জল মিশিয়ে বিক্রি করবে তখনও ক্রেতা তাকে সেই একই মূল্য দেবে, বিক্রয় মূল্য। কারণ সে তো জানে না যে দুধে জল মিশিয়ে বিক্রি করছে, তার যা দাম সে সেই দামটা দেবে। তাহলে প্রথমে যখন খাঁটি দুধ বিক্রি করছে তখন তার কি বলছে, 10% লাভ হচ্ছে। 10% মানে 10/100। তো 0 0 কেটে গেল। অর্থাৎ যদি 10 টাকা যদি কস্ট প্রাইস হয় বা সিপি হয়, 1 টাকা হবে লাভ বা প্রফিট। তো 10 টাকা ক্রয় মূল্য হলে 1 টাকা লাভ,
ঠিক আছে। তো সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস তাহলে হবে 11 টাকা। সেকেন্ড কন্ডিশনে বলছি 20% লাভ হবে। 20%কে যদি আমরা ভেঙে নিই তাহলে কত হবে? 1/5, অর্থাৎ 5 টাকা যদি কস্ট প্রাইস হয় 1 টাকা হবে লাভ। তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে 6 টাকা। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা পাচ্ছি কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা আর সেলিং প্রাইস হচ্ছে 11 টাকা। সেকেন্ড কন্ডিশনে সেলিং প্রাইস পাচ্ছি 6 টাকা আর কস্ট প্রাইস পাচ্ছি 5 টাকা। এ পর্যন্ত সবাই বোঝাতে পেরেছি, কারো কোনো অসুবিধা নেই। প্রথমে 10%কে ভেঙে নিলাম, তাহলে কত পেলাম? কাটাকুটি করলে 1/10। তার তলায় হচ্ছে কস্ট প্রাইস, উপরের একটা হচ্ছে লাভ, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 11। এখানে হচ্ছে 20%, ভাঙলে কত হবে? 20 একে 20, 20 পাঁচে 100, তলার 5টা হচ্ছে কস্ট প্রাইস, একটা হচ্ছে লাভ, তো সেলিং প্রাইস তাহলে কত? 6 টাকা। ঠিক আছে, তো এটাকে আমি সাজিয়ে লিখে নিলাম এরকম ভাবে। ঠিক আছে, এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এবারে আমি এই অঙ্কের ক্ষেত্রে কি অ্যাপ্রোচ লাগবে আমি আগেই বলে দিয়েছিলাম। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে বিক্রয় মূল্যটাকে সেম করতে হবে। এখানে বিক্রয় মূল্য এখানে 11 আছে, এখানে 6 আছে, বিক্রয় মূল্যটা সেম নেই। তো আমি কি করব? এটার সঙ্গে 6 গুণ করব আর এটার সঙ্গে 11 গুণ করে দেবো। তো এটার সঙ্গে যখন 6 গুণ করে দাও এখানে 6 হবে, এখানে যখন 11 গুণ করব এখানেও 11 গুণ করব। তার মানে কস্ট প্রাইস এখানে কত এলো? 50 টাকা, সরি 60 টাকা, আর এখানে কস্ট প্রাইস এলো কত? 55 টাকা। ঠিক আছে, এবার আমরা দুধ আর জলের অনুপাত বার করতে পারবো। ঠিক আছে, কিভাবে? দেখো, দুধ আর জল, যখন খাঁটি দুধ সে বিক্রি করছিল সেটার মূল্য কত ছিল? 60 টাকা। আর জলের দাম কত ছিল? 0, জলের কোনো দাম নেই, এরকম ধরে নিতে হবে। আর এই যে দুধটা বিক্রি করছে সেকেন্ডটাই, এটা হচ্ছে জল মিশিয়ে, দুধ আর জল মিশিয়ে, এর দাম কত? 55 টাকা। তাহলে এটা হচ্ছে 55 বসিয়ে দেবো, দিয়ে আমরা কোনাকুনি কি করব? অ্যালিগেশন করে দেবো। তো অ্যালিগেশন করে দিলে এটা কত হবে? 5 হবে। অ্যালিগেশন করা মানে বিয়োগ করা, মানে 60-এর সঙ্গে 55 বিয়োগ। ঠিক আছে, তো এটা কত হবে? 5। আর এটা যদি আমরা কি করি? 55 বিয়োগ 0, তার মানে এটা হবে 55। তার মানে দুধ আর জলের অনুপাত হবে 55 আর এটা হবে 5, অর্থাৎ 11:1। এটা হচ্ছে দুধ আর জলের অনুপাত। তো সবাই বুঝতে পেরেছো কিভাবে করলাম আমরা অঙ্কটা? তোমরা মানে দেখো, তোমরা যারা অঙ্কের সঙ্গে চর্চায় নেই, আগে অঙ্ক করনি বা এই চ্যাপ্টারগুলো সম্পর্কে কিছুই জানো না, তাদের ক্ষেত্রে এগুলো বুঝতে সময় লাগবে, কারণ তোমাদের বেসিক মানে ভিতটা তৈরি হয়নি। কিন্তু যারা একটু অঙ্ক মানে নার্চার করেছো, আগের পরীক্ষায় বসেছো, পাওনি কোনোভাবে, তারা মানে কিছুটা রিলেট করতে পারবে। তো আমি তো থাকবোই এই জন্য অ্যাডভান্স লেভেলের অঙ্ক করার জন্য, সেখানে একটু কঠিন অঙ্ক আলোচনা হবে। আর আরেকজন ম্যাডাম যিনি থাকবেন তিনি একটু সহজ অঙ্ক করাবেন। ঠিক আছে, তো আমরা যদি আরও ক্লাস করার সুযোগ পাই তাহলে এই যে মানে কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে, তো প্রথম ক্লাস যেহেতু প্রথম অঙ্ক করছো সেই জন্য কনসেপ্ট একটু কঠিন লাগছে সমস্ত অঙ্ক। আর 3টে অঙ্ক আমাদের আছে, করলে সমস্ত অঙ্ক হয়ে যাবে। দিয়ে দেখো ABC কোনো কাজ একসাথে 6 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, তারা একসাথে কদিনে শেষ করছে? 6 দিনে। B এর তুলনায় দ্বিগুণ এবং C এর তুলনায় 3 গুণ কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে ABC, ঠিক আছে, A হচ্ছে B এর তুলনায় দ্বিগুণ কাজ করতে পারে, এর তুলনায় কত গুণ কাজ করতে পারে? দ্বিগুণ। আর এর তুলনায় কত গুণ কাজ করতে পারে? 3 গুণ। ঠিক আছে, তো যেহেতু কে ধরে দুজনকে তুলনা করেছে, আমি হচ্ছে এর কাজটাকে ধরে নিচ্ছি। ঠিক আছে, আমি ধরে নিলাম হচ্ছে 6 অংশ কাজ করতে পারে। কত অংশ? 6 অংশ। তো যদি B এর তুলনায় 6 অংশ যদি 6 অংশ কাজ করতে পারে এবং যদি এর দ্বিগুণ করে, তার মানে B এর কি করবে? হাফ করবে। ঠিক আছে, হাফ করা মানে কত অংশ করবে? 3 অংশ কাজ করবে। আর C কত করবে? C হচ্ছে 1/3 ভাগ, তো 3 গুণ করবে, তার মানে এর কত হতে হবে? 2 অংশ। তার এর 2 অংশ হলে দেখো এর হচ্ছে 6 অংশ 3 গুণ, আবার B এর হচ্ছে 3 অংশ হলে এর হচ্ছে 2 গুণ হবে 6 অংশ, মানে মিলে গেছে। এটা কিসের কথা বললাম? কাজ। ঠিক আছে, তো 6 অংশ কাজ করতে পারে, 3 অংশ কাজ করতে পারে, হচ্ছে 2 অংশ কাজ করতে পারে একদিনে। ঠিক আছে, এটা কদিনের কাজ? একদিনের কাজ। ঠিক আছে, তো দ্রুত কাজ করতে পারে কথা মানে কি? কার কত কাজের হার কিরকম। ঠিক আছে, তো হচ্ছে ধরতে পারি
ছ অংশ কাজ করতে পারে একদিনে, প্রতিদিনে 3 অংশ কাজ করতে পারে একদিনে, আর এ হচ্ছে 2 অংশ কাজ করতে পারে একদিনে। ঠিক আছে, এবারে আমরা গোটা কাজটাকে ধরে নিলাম মোট কাজ। মোট কাজটাকে কি করব, 6, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার কিছু বলবেন? ওকে, তো মোট কাজ আমরা কত ধরে নেব? মোট কাজ, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না, ভালোভাবে বলো। অঙ্ক তো স্ক্রিন শেয়ার তো করাই আছে, তুমি অঙ্ক দেখা পাচ্ছ না? কি অসুবিধাটা কি হচ্ছে? জুম করে দেখো, জুম করে দেখো, যেভাবে বললাম, এই যে এই এমন একটা আছে দেখো, এইটাকে ক্লিক করো, গোটা স্ক্রিনটা আসবে, সেটাকে জুম করো, আঙুল দিয়ে জুম করো, করলে দেখো বড় হবে, দেখতে পাবে। বুঝতে পারছো? হ্যাঁ, ওইভাবে করো, ওইভাবে করলে তবে বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা আমরা কি পেলাম, স্পিড পেলাম। ঠিক আছে, ইয়ে তাহলে 6 অংশ, বি 3 অংশ, আর সি হচ্ছে 2 অংশ। ঠিক আছে, তো এবার যদি এটাকে আমি দিন হিসাবে কনভার্ট করতে চাই, দিন, ঠিক আছে, কার কত দিন লেগেছে, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, এটা উল্টো হয়ে যাবে, এটা 1/6, এটা 1/3, আর এটা হচ্ছে 1/2। কেন? স্পিড যার বেশি তার কম দিন লাগবে, ঠিক আছে, যার কাজ যে যত বেশি দ্রুত করবে তার দিন কম লাগবে, আর যে কাজ আস্তে আস্তে করবে তার দিন বেশি লাগবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। স্পিডের সঙ্গে দিনের সম্পর্ক হচ্ছে ব্যস্ত, তাই এটা 1/6, 1/3 আর 1/2 এরকম হয়। এবার এটাকে যদি আমরা লসাগু করি, 6, 3 আর 2 এর লসাগু করি, 6 আর 3 আর 2 এর লসাগু করলে 6ই হবে। ঠিক আছে, তো এটা তাহলে কি হয়ে যাবে, দেখো 6 দিয়ে সবাইকে আমরা কি করে দেবো, কেটে দেবো। তো কাটাকুটি করলে এটা 1 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, 3। অর্থাৎ যদি দিনের রেসপেক্টে ভাবি, তাহলে এর হচ্ছে 1 দিন লাগবে, বির 2 দিন লাগবে, আর সি এর হচ্ছে কদিন লাগবে, সির হচ্ছে 3 দিন লাগবে কাজটা শেষ করতে। ঠিক আছে, তাহলে স্পিডের হিসাবে ভাবলে এ 6 অংশ কাজ করবে, 3 অংশে 2 অংশ, আর দিনের রেসপেক্টে যদি ভাবি, এর 1 দিন লাগবে, এর 2 দিন লাগবে, এর 3 দিন লাগবে। তো 1 দিন, 2 দিন, 3 দিন যদি মানে কাজের দিন হয়, দিন সংখ্যা হয়, তাহলে মোট কাজ আমরা কত ধরে নেবো, 6, কারণ 3, 2 আর 1 এর লসাগু কত, 6। এবার এ একদিনে কত করে, এ একদিনে করবে তাহলে কত, এ একদিনে করবে হচ্ছে, দেখো, 6 অংশ কাজ করবে, বি একদিনে করবে 3 অংশ, আর সি একদিনে করবে 2 অংশ। তাহলে টোটাল এরা কত অংশ কাজ করবে, ঠিক আছে, টোটাল এরা কাজ করবে, দেখো 6 3 9, আর 9 2 কত, 6 3 9, আর 9 2 কত, 11 অংশ কাজ করতে পারবে একদিনে। ঠিক আছে, এই কাজটা করতে পারবে। এবার এদের করতে হবে কত কাজ, 6 অংশ কাজ, তাহলে এদের কত দিন লাগবে, এদের টোটাল যে দিন লাগবে সেটা হলো, টোটাল হচ্ছে কাজ মানে 6 অংশ, আর একদিনের টোটাল কাজ কত, একদিনের টোটাল কাজ হচ্ছে 11 অংশ, এইটা এত দিন লাগবে। কিন্তু প্রশ্নে এটার মানে কত বলে দিয়েছে, দেখো 6 দিন, 6 দিন। তো 6/11 যদি 6 হয়, তাহলে একের মান কত হবে, 6 গুণ 11/6। তো 6 6 কাটা হয়ে যাবে, একের মান তাহলে কত হবে, 11 দিন। এবার জানতে চাইছি সি এর কতদিন লাগবে, সি একা কাজটা করলে কতদিন লাগবে। এখানে সি এর দেখো 3 পেয়েছি, তো একের মান যদি 11 হয়, তাহলে 3 এর মান কত হবে, 33। 33 দিন লাগবে। তো সি এর কাজটা শেষ করতে 33 দিন লাগবে, এটাই হবে উত্তর। সবাই বুঝতে পেরেছো? আবার আমি বলছি, একটুখানি রিভিশন দিয়ে দিই, এগুলো সব অঙ্কই একটুখানি মানে জটিল টাইপের অঙ্ক। এটা এমনি ইচ্ছা করেই চুজ করেছি, কারণ আগের বারে যা প্রশ্ন এসেছিল তোমরা যাতে রিলেট করতে পারো, ঠিক আছে, সেই জন্য আর কি। তো তুমি সহজ অঙ্ক করাতে পারতাম, একটু কঠিন অঙ্ক রিলেট যাতে তোমরা করতে পারো আগের বছরের যে প্রশ্ন এসেছিল তার সাথে। তো এখানে প্রথমে দিয়েছিল স্পিড, দিয়ে দিয়েছিল, ঠিক আছে, কে কত দ্রুত কাজ করতে পারে। তো এ ছিল বি এর 2 গুণ আর সি এর 3 গুণ। তাহলে সি যদি 2 অংশ হয়, এর তাহলে কত হবে, 6 অংশ।
আর বীজ যদি 3 অংশ হয় তাহলে এর কত হবে 6 অংশ। ঠিক আছে, এবার বললাম স্পিডের সঙ্গে দিন হবে ব্যস্ত। এটা যদি 6 হয় এটাকে 1/6 লিখতে হবে, এটাকে 1/3 লিখতে হবে, এটাকে 1/2 লিখতে হবে। ঠিক আছে, এবারে এটাকে আমরা কি করে নিলাম, এটা তো ভগ্নাংশ আছে, এটাকে গোটা করে নিলাম। কি হবে, এই যে 6, 3 আর 2 এর হচ্ছে লসাগু করে, 6, 3 আর 2 লসাগু করলে 6 হবে, সেটা সবার সাথে গুণ করলাম। সবার সাথে গুণ করলে এটা কাটাকুটি করলে 1 হলো, এর 2 হলো, এর 3 হলো, মানে এর 1 দিন লাগলে, বি এর 2 দিন লাগবে, সি এর 3 দিন লাগবে। ঠিক আছে, টোটাল কাজকে কত ধরে নেবো 6। এরা একদিনে কে কত করতে পারে, এ 6, এ 3, এ 2, টোটাল হচ্ছে 11 অংশ কাজ। তার মানে টোটাল কত দিন লাগবে কাজটা শেষ করতে, 6/11 দিন। ঠিক আছে, প্রশ্নে বলা আছে এই দিনটা কত দিন হবে, 6 দিন। তো 6/11 মান 6, তাহলে একের মান কত হবে, 6 × 11/6, কাটাকুটি করে দিলাম, তাহলে কত হলো 11। তাহলে একের মান যদি 11 হয় তাহলে 3-এর মান, এই যে সি কতদিনে কাজটা শেষ করে এটা জানতে চাই, 3-এর মান জানতে চেয়েছি, তাহলে 3-এর মান কত হবে 33। একের মান 11 হলে 3-এর মান 33। বোঝা গেল? তো এই প্রশ্নের উত্তর, সি একা কাজটা কত দিনে করে, তাহলে উত্তর কত হবে 33 দিন। ঠিক আছে, 33 দিন উত্তর হবে। নেক্সট 14 অঙ্কটা বলেছে এ বি সি 1:2:3:4 এই অনুপাতে ভাগ করার পরিবর্তে ভুলবশত 2:3:4 অনুপাতে ভাগ করলো। কি ভাগ করলো, এত টাকা। এই যে 1170 টাকা, এটা ভাগ হচ্ছে এ বি সি এর মধ্যে। ঠিক আছে, তো করার কথা কত ছিল, 1/2, 1/3 আর 1/4 এই অনুপাতে এ বি সি এর মধ্যে। তো এই অনুপাতে যদি আমরা ভাগ করি তাহলে এটাকে আমরা করে নিই, গোটা সংখ্যায় করে নিই। তাহলে কিভাবে করব, আগেরটাই করলাম, 3, 4 আর 2 এর কি করব, লসাগু করব। 2, 3 আর 4 এর যদি লসাগু করি তাহলে কত পাবো, লসাগু হবে 12 হবে। ঠিক আছে, তো সবার সাথে কি করব, 12 গুণ করে দেবো। ঠিক আছে, সবার সাথে যদি আমরা 12 গুণ করে দিই তাহলে কি হবে, 2, 6 12, 3, 4 12 আর 4, 3 12, তাহলে 6:4:3। এইটা হবে কি, অনুপাত। এই অনুপাতে ভাগ করার কথা ছিল, কিন্তু কিভাবে ভাগ করা হচ্ছে, 2:3:4, 2:3:4 এই অনুপাতে ভাগ করা আছে। এইটা হওয়ার কথা ছিল, এইটা হয়েছে। এবার তাহলে যদি এইভাবে ভাগ করা হয় তাহলে কেউ একজন বেশি লাভবান হবে, কেউ কম লাভবান হবে। প্রশ্ন করেছে কে বেশি, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এবং কত টাকা বেশি লাভবান হয়েছে। ঠিক আছে, তো একটা অনুপাত আমরা এখানে পেলাম এই প্রশ্নে। ঠিক আছে, সেটা সেটা কি পেলাম, যে একটা অনুপাত এলো এইরকম 6:4:3, আর একটা অনুপাত ছিল 2:3:4। কিন্তু ভেবে দেখো টোটাল যেহেতু টাকার পরিমাণটা সেম থাকছে, মানে সেই 1170 টাকাই তো ভাগ হবে, সুতরাং এই যে টোটাল ভাগটাও সেম থাকতে হবে। এখানে 6, 4 আর 3, মানে টোটাল কত ভাগ হচ্ছে দেখো, 13 ভাগ, 13 ভাগ। আর এখানে দেখো টোটাল সেটা কত ভাগ হচ্ছে, 9 ভাগ। এই ভাগটা দুজনের ক্ষেত্রে সেম থাকতে হবে, এটা আলাদা হতে পারবে না, কারণ একই পরিমাণ টাকা হচ্ছে মানে টোটাল ভাগটা সেম থাকতেই হবে। সেই জন্য আমি কি করব, এইটার সঙ্গে 9 গুণ করে দেবো, এই যে এর 9টা এর সাথে গুণ করে দেবো, আর এর যে 13টা সেটা এর সাথে গুণ করে দেবো। ঠিক আছে, গুণ করে দেবো, দিলে কাজ হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে, এটা 9, 6 কত হয়ে যাবে 54, এটা 9, 4 কত হবে 36, আর এটা 9, 3 কত হবে 27। ঠিক আছে, আর এটা হচ্ছে 13 দুগুণে কত 26, 13 3 কত 39, আর এটা হচ্ছে 13 4 52। ঠিক আছে, তো করার কথা ছিল এখানে দেখো এই অনুপাতে ভাগ করার পরিবর্তে ভুলবশত এইটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টা হচ্ছে এটা ভুল আর এইটা হচ্ছে ঠিক। এইটা হওয়ার কথা ছিল, হয়নি, এইটা করা হয়েছে। তাহলে ক্লিয়ার কাট দেখো, যদি আমরা ঠিকটা হতো। ঠিক আছে, এইটা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, ভুল করে এইটা হয়েছে। তো এখানে যদি এ বি সি আমি বসাই তো কার লাভটা বেশি হয়েছে, তো খেয়াল করে দেখো, এর 54 পাওয়ার কথা ছিল, এ পেয়েছে 26 ভাগ, তার মানে এর হচ্ছে লস হয়েছে, ক্ষতি হয়েছে, এর লাভ হয়নি। এর 36 পাওয়ার কথা ছিল, 39 পেয়েছে, এর লাভ হয়েছে, কত লাভ হয়েছে, 3 ভাগ বেশি লাভ হয়েছে। আর এর 27-এর জায়গায় কত হয়েছে, 52 হয়েছে, তার মানে এর সবচেয়ে বেশি লাভ হয়েছে। কত বেশি লাভ হয়েছে,
এখানে দেখো যদি বিয়োগ করি এটা হবে 5 5 প্লাস 25, তার মানে সি হচ্ছে 25 ভাগ লাভ করেছে বেশি এবং বিও লাভ করেছে, কিন্তু বির হচ্ছে কম, সির হচ্ছে বেশি। তো এই 25 ভাগের মান জানতে বলেছে তোমার প্রশ্নে। ঠিক আছে, তো কিভাবে আমরা জানবো এই যে 25 ভাগের মান আমরা কি করে জানবো? টোটাল এখানে দেখো তাহলে কত ভাগ হয়েছে, 54 36 আর 27, 54 36 আর 27 এগুলো টোটাল যদি যোগ করি, দেখো 6 4 10 7 17 17 7 হাতে 1 5 3 8 9 10 11, টোটাল কত 117 ভাগ। এই 117 ভাগ কেন করা হয়েছে? 117 ভাগ করা হয়েছে 1170 এই টাকাটাকে ভাগ করার জন্য। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি, এটা আমি বলতে পারি যে 1117 এই এত ভাগের মূল্য কত? মূল্য কত? 1170 টাকা। ঠিক আছে, তো এত ভাগের মূল্য এত টাকা, তাহলে এক ভাগের মূল্য কত হবে? এক ভাগের মূল্য হবে 1170 বাই 117। তো কাটাকুটি করলে কত হবে দেখো, 10 টাকা। তাহলে আমাকে জানতে হবে 25 ভাগের মান কত। তো 25 ভাগের মান কত? 10 গুণ 25, তো 250 টাকা। তো তাহলে সি সব থেকে বেশি লাভবান হবে এবং সেই মানটা কত হবে? 250 টাকা। তাহলে 250 হবে উত্তর, হবে সি বেশি লাভবান হবে এবং 250 উত্তর হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। নেক্সট এবং লাস্ট, ঠিক আছে, আজকের ডেমো ক্লাসের লাস্ট অঙ্ক। তো এখানে দেখো বলেছে 3000 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি ও সি এর মোট টাকার 1/3 এ পায়। তাহলে বি আর সি টোটাল যত পাবে আর এ টোটাল এ যা পাবে সেটার ভাগ কেমন হবে? 1/3 এ পায়। তার মানে এ যদি এক ভাগ পায় আর বি আর সি কত ভাগ পাবে? 3 ভাগ পাবে। আবার এ আর বির মোট টাকার 2/3 বি পায়। ঠিক আছে, এ আর বি টোটাল যত টাকা পাবে, আর যদি তার সঙ্গে আমি বি এর যদি কম্পেয়ার করি, আচ্ছা এখানে একটুখানি এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, এটা এমন হবে এ আর সি হবে। ঠিক আছে, এ আর সি এর 1/3, এ আর সি এর 1/3 বি পায়। ঠিক আছে, এটা এ আর সি হবে। এ আর সি এর 1/3 কে পায়? বি পায়। ঠিক আছে, তো 2/3, তার মানে এখানে টোটাল এ আর সি যদি 3 ভাগ পায়, বি কত ভাগ পাবে? 2 ভাগ। ঠিক আছে, তো এবার তোমার জানতে চাই যে সি কত টাকা পাবে, সি কত টাকা পাবে। ঠিক আছে, তো আমি কি করব, এটাকে বীজগণিতিক উপায়ে অঙ্কটা সলভ করব। ঠিক আছে, আমি কি করব, এই যে একটা আছে, এই একটা আছে, এটা এর সাথে যোগ করে দেবো, আর এই এটা আছে, এটা এর সাথে যোগ করে দেবো। এখানেও কি করব, এই দুইটা আছে, এটার সাথে যোগ করে দেবো, আর এই বিটা আছে, এটার সাথে যোগ করে দেবো। তাহলে কি হয়ে যাবে, এ বি সি, এখানে প্রথমে দেখো এ বি সি ইস্টু এ হয়ে যাবে। এখানে তাহলে এর ভাগটার সঙ্গে যোগ হলে কত হয়ে যাবে? 4:1। এখানে যদি সবগুলো এরকম ভাবে যোগ করে দিই, এখানে হয়ে যাবে এ বি সি, আর এখানে কত হবে? বি। এখানে হবে 5:2। ঠিক আছে, তাহলে এখানে দেখো টোটাল এরা কত পাচ্ছে, একটা দেখাচ্ছে 4 আর একটা দেখাচ্ছে 5। ঠিক আছে, কিন্তু টোটাল টাকাটা দুজনের মধ্যে কি থাকতে হবে? সেম থাকতে হবে। এইটার এটা তো সেম থাকবে, কিন্তু এখানে দেখো এই দুটো কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। তাহলে এই দুটোকে আমাকে কি করতে হবে? এই দুটোকে সেম করতে হবে। ঠিক আছে, এই দুটোকে যদি সেম করতে চাই, আমি কি করব, এই 5টা নিয়ে এর সাথে গুণ করব, আর এই 4টা নিয়ে এর সাথে গুণ করব। তো 5 যদি আমরা গুণ করি, তাহলে অনুপাতটা কি হয়ে যাবে? প্রথমে 5 4 কত হয়ে যাবে? 20, আর 5 1 5, আর এটা কত হয়ে যাবে সেকেন্ডটায়? এটা তো প্রথমটায় হলো, আর সেকেন্ডটায় কত হবে? 4 5 20, আর 4 2 8। ঠিক আছে, তো টোটাল আমি দেখলাম এ বি সি টোটাল কত ভাগ হয়েছে? 20 ভাগ। তার মধ্যে এ কত ভাগ হয়েছে? এ হয়েছে দেখো, এ হয়েছে 5 ভাগ, আর বি হয়েছে কত ভাগ? 8 ভাগ। তাহলে টোটাল 20 ভাগের মধ্যে এ 5 ভাগ, বি হচ্ছে 8 ভাগ, তাহলে সি কত?
সি হবে 20 মাইনাস 8 মাইনাস 5। তো সি হবে 7 ভাগ। 8 5 13, 13 ভাগ বাদ দিলে সি হচ্ছে 7 ভাগ। এই 7 ভাগের মান আমাকে জানতে হবে, ঠিক আছে। তো আমরা টোটাল এখানে দেখছি কত ভাগ আছে, 20 ভাগ। তো 20 ভাগের মান প্রশ্নে বলে দিয়েছে কত, দেখ প্রশ্নে বলে দিয়েছে 20 ভাগের মান 3000, ঠিক আছে। প্রশ্নে বলে দিয়েছে এই 20 ভাগের মান হচ্ছে 3000 হবে। প্রশ্নে বলে দিয়েছে এই 20 ভাগের মান, এটাই প্রশ্নে বলেছে 3000। তাহলে 1 ভাগের মান কত, 1 ভাগের মান হবে 3000 বাই 20। তাহলে সি কত পায়, এই যে প্রশ্নে বলছে সি কত পায়, মানে 7 ভাগের মান জানতে চাইছে। তো 7 ভাগের মান কত হবে, 3000 বাই 20 ইন্টু 7। তো কাটাকুটি যদি করি এখানে কত হবে, 150 হবে। তো 15 সাথে 105 শূন্য, অর্থাৎ 1050 টাকা, 1050 টাকা। এটা হবে সির হচ্ছে ভাগ, সি কত টাকা পায়। তো সবাই বুঝতে পেরেছে মোটামুটি। এই ছিল আমাদের 15টা অঙ্ক। অঙ্কগুলো সবকটা অঙ্কই আলাদা আলাদা ছিল, আলাদা আলাদা চ্যাপ্টারে ছিল, এবং অঙ্কগুলো স্ট্যান্ডার্ড যথেষ্ট হাই ছিল, ঠিক আছে। তো এটা এই জন্যই বলা যে আগেরবারে যা প্রশ্ন এসেছিল আমি এক্সপেক্ট হয়তো করতেই পারি যে এবার প্রশ্ন অত কঠিন আসবে না, এবার প্রশ্ন হয়তো সহজ আসবে, কিন্তু তবুও আমরা যত বেশি ভালোভাবে সমস্ত অঙ্ক জানবো তত আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি হবে, ঠিক আছে। তো সেই জন্য আমি এই 15টা অঙ্ক চুজ করেছি, যেগুলো একটু আলাদা অঙ্ক, একটু কঠিন অঙ্ক, সিম্পল অঙ্ক নয়। প্রত্যেকটা অঙ্ক একটুখানি জটিল অঙ্ক, জটিল কনসেপ্ট ইউজ করা হয়, ঠিক আছে। তো এইগুলো আমরা ইউজ করে এই অঙ্কগুলো করলাম। তো আর কারোর কিছু বলার থাকলে বলো।